আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল একটা অধ্যায়, সেটা কি বৃত্ত। আমরা বৃত্তর খুঁটিনাটি A to Z আজকে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা শেষ করার চেষ্টা করব। আমরা 4টা ধাপে এই বৃত্তকে ভেঙে নিব। প্রথম, আজকের ক্লাসে বৃত্তের যত বেসিক কনসেপ্ট আছে সেগুলোকে আমরা জেনে নিব। দ্বিতীয় ক্লাসে আমরা বৃত্তের উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলোকে দেখে নিব। তারপরে আমরা র্যান্ডমলি সব গুরুত্বপূর্ণ উপপাদ্যের প্রমাণ করব। লাস্টে একটা ওয়ান শট MCQ এর মাধ্যমে কি আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে সবার প্রথমেই আমরা যদি একেবারে বেসিক কনসেপ্টে যাই, বৃত্ত কাকে বলে বলো? বৃত্ত হচ্ছে এই যে এইটা একটা কি সমতল না? এই সমতলের উপরস্থ যে কোনো একটা বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর সেটকে আমরা কি বলি? সকল বিন্দুর সেটকে আমরা বৃত্ত বলে থাকি। একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে যতগুলো বিন্দু থাকে এই সবগুলো বিন্দুর সেটটাকে আমরা কি বলে থাকি? বৃত্ত বলি। আর এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কি? কেন্দ্র। কি বলা হয়? বৃত্তের কেন্দ্র বলা হয়। আর বাইরের যে আবদ্ধ বক্ররেখাটা আছে তাকে কি বলা হয়? পরিধি বা সারকামফারেন্স। সারকামফারেন্স। কথা বুঝছো? আর যেটাই পরিধি সেটাই বৃত্তের দৈর্ঘ্য। যদি বলে বৃত্তের দৈর্ঘ্য কত, তাহলে মনে রাখবা বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে পরিধির সমান। কার সমান? পরিধির সমান। ওকে, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্র বলা হয়। ওকে, আর বাইরের যে বক্ররেখাটা আবদ্ধ করে থাকে তাকে কি বলে? পরিধি বলে। তাহলে এই যে এই পরিধির উপরস্থ অসংখ্য বিন্দু আছে না, এই সবগুলো বিন্দু কই থেকে সমান দূরে অবস্থান করে? কেন্দ্র থেকে। তাহলে এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ। কি বলি? ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, তুমি যদি পরিধির উপরস্থ দুইটা বিন্দুকে নাও, পরিধির উপরস্থ দুইটা বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? জ্যা বলা হয়। কি বলা হয়? জ্যা। ওকে, এখন যদি কোনো জ্যা দেখো যে কেন্দ্র দিয়ে গেছে, তখন এই জ্যাটা হয় বৃত্তের কি? বৃহত্তম জ্যা। বৃত্তের কি? বৃহত্তম জ্যা। কারণ যত কেন্দ্রের নিকটবর্তী হবে জ্যা তত কি হয়? তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। আর কেন্দ্র থেকে যত দূরে সরে যায় তার দৈর্ঘ্যটা কি হয়? তত কমে যায়। তাই কি না? কথা বুঝছো কি না? তাহলে এখন কেন্দ্রের নিকটবর্তী জ্যার দৈর্ঘ্য দূরবর্তী জ্যার থেকে কি হবে? বৃহত্তম। তাহলে আমি যদি এখন দুইটা জ্যা নেই, সিডি আর এবি, কে বড় বলো? এবি ইজ গ্রেটার দেন কি হবে? গ্রেটার দেন সিডি হবে না? এবিটা কার থেকে বড়? সিডির থেকে বড় হবে। কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যার থেকে কি হয়? বৃহত্তর হয়। কি হয়? বৃহত্তর হয়। মনে থাকবে? তাহলে এখন বৃত্তের বৃহত্তম জ্যাটাকে তুমি যদি ব্যাস বলো তাহলে কি হবে? এখান থেকে এইটুকু মানে কি বৃত্তের ব্যাসার্ধ না? এখান থেকে এইটুকু মানে কি বৃত্তের ব্যাসার্ধ? তাহলে এই পুরা ব্যাসকে আমরা ডায়ামিটারের ডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডায়ামিটারের ডি। আর রেডিয়াসের আর দ্বারা ব্যাসার্ধকে প্রকাশ করা হয়। ওকে, তাহলে ডায়ামিটার ডি ইকাল টু কি হবে বলো তো? ডি ইকাল টু হবে 2r, অর্থাৎ ব্যাস ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। আমি যদি বলি ব্যাসার্ধ সমান সমান কি হবে? d/2। তার মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। কার অর্ধেক? ব্যাসের অর্ধেক। কথা ক্লিয়ার? বুঝো নাই? ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কাকে পাবা? ব্যাসার্ধকে পাবা। আর ব্যাসার্ধকে দ্বিগুণ করলে কাকে পাবা? ব্যাসকে পেয়ে যাবা। কথা ক্লিয়ার কিনা? তাহলে এখন আসো আমরা একটু আরো কনসেপ্টের দিকে যাই। এই যে আমরা একটা জ্যা নিয়েছি, একটা জ্যা বৃত্তকে কয়টা অংশে বিভক্ত করে বলো তো? একটা জ্যা বৃত্তকে কয়টা অংশে বিভক্ত করে? 2টা। এই পাশে একটা অংশ থাকে আর এই পাশে কি আরেকটা অংশ না? যে কোনো জ্যা বৃত্তকে সমান দুইটা ভাগে বিভক্ত করে। সমান হতে পারে, অসমান হতে পারে। কখন সমান হবে বলো তো? যদি ব্যাস বরাবর সেটাকে কেটে নাও তাহলে কি হবে?
সমান অংশে বিভক্ত হবে। ওকে, তাহলে এখন এখান থেকে একটু কনসেপ্টের দিকে আসো। যদি একটা বৃত্ত নাও তুমি, ধরো আমি একটা ভালো সুন্দর বৃত্ত নিয়ে নিই, এটা তো হিজিবিজি বৃত্ত হয়ে গেছে। আমরা যদি একটা ভালো বৃত্ত নিই, মনোযোগ দাও। আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম গোলাকার। এই বৃত্তটার যদি আমরা একটু নামকরণ করি, এটার নাম কি? কেন্দ্র না? বাইরেরটার নাম কি? পরিধি। আমরা যদি এখান থেকে এই পরিধির উপরস্থ দুইটা বিন্দু নেই, তাহলে এই দুইটা বিন্দুকে আমরা এখন কেটে নিলাম, তাহলে কি এরকম একটা বক্ররেখা পাওয়া যাবে না? বক্ররেখা পাওয়া যাবে কি না? তাহলে এটা কি? পরিধির একটা টুকরা, মানে পরিধির একটা খণ্ডিত অংশ। কার খণ্ডিত অংশ? পরিধির। তাহলে চাপ কাকে বলে বলো? বৃত্তচাপ বা চাপ, দুইটা একই কথা। বৃত্তচাপ মানে এটা আবার প্রেশার না, কথা বুঝছস কি না? চাপ হলে প্রেশারে চলে যায় ফিজিক্সে, কথা বুঝছো? তাহলে এখন এই চাপ মানে বৃত্তচাপ, বৃত্তের চাপ। তাহলে বৃত্তচাপ কাকে বলবা বলো? পরিধির খণ্ডিত অংশকে চাপ বলা হয়। ওকে, তাহলে আমি যদি এখানে তাকাই, এই চাপটা যখন আমি ব্যাস বরাবর কোনো চাপকে নিব, এই ব্যাসটা কি করে? বৃত্তকে সমান দুইটা ভাগে বিভক্ত করে না? কয়টা ভাগে বিভক্ত করে? সমান দুইটা। তাহলে এই সমান ভাগে বিভক্ত হলে এই বৃত্ত চাপগুলোকে বলা হয় অর্ধবৃত্তস্থ চাপ। কি চাপ? অর্ধবৃত্তস্থ চাপ। ওকে, সমান চাপগুলোকে কি বলা হয়? অর্ধবৃত্তস্থ চাপ। আর যদি এই চাপটা কি অর্ধেকের থেকে কম না, তাহলে এটা ক্ষুদ্র। আর ক্ষুদ্র অর্থে আমরা কাকে ব্যবহার করি? উপচাপ। কাকে? উপচাপ। আর এই অংশটা কি? অর্ধেকের থেকে বেশি, তার মানে এটার নাম কি হবে? অধিচাপ। কি নাম? অধিচাপ। তাহলে উপচাপ, অধিচাপ আর অর্ধবৃত্তস্থ চাপ কি জিনিস মনে থাকবে? উপচাপ কাকে বলবা? অর্ধেকের থেকে কম দৈর্ঘ্য বিশিষ্ট চাপকে আমরা উপচাপ বলবো, কথা বুঝছো? আর অর্ধেকের থেকে বেশি হলে সেটাকে কি বলা হবে? অধিচাপ। আর অর্ধেকের সমান হলে সেটাকে কি বলা হবে? অর্ধবৃত্তস্থ চাপ। কি চাপ? অর্ধবৃত্তস্থ চাপ। কথা ক্লিয়ার? চাপের ক্লিয়ার কিনা কনসেপ্ট? চাপ দিয়ে কি চাপের প্রেসারে পড়া যাব? হ্যাঁ, আচ্ছা এখন আসো আমরা একটু লজিক্যাল জিনিসে যাই। খেয়াল করো তো একটু, সবাই অ্যান্সার করবে। আব্বু, দুটি বিন্দুগামী কয়টা বৃত্ত অঙ্কন করা যায়? বিন্দুগামী কতটি বৃত্ত অঙ্কন করা যায়? কতটি বৃত্ত অঙ্কন করা যায়? তিনটি বিন্দুতে সকল বৃত্ত যায়। দুইটা যায়। দুই নাম্বার কনসেপ্ট, সমরেখ নয়, সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে, তিনটি বিন্দু দিয়ে, তিনটি বিন্দুগামী কতটি বৃত্ত অঙ্কন করা যায়? কতটি বৃত্ত আঁকা যায়? আঁকা যায়। আর তিন নাম্বার কথা বলা হলো যে সমরেখ মানে কি জানো? সমরেখ মানে একই রেখার উপরে অবস্থিত। কোথায় অবস্থিত? একই রেখার উপরে অবস্থিত। তাহলে সমরেখ তিনটি বিন্দুগামী কয়টি বৃত্ত আঁকা যাবে বলো? তিনটি বিন্দুগামী কতটি বৃত্ত আঁকা যাবে? বৃত্ত আঁকা যাবে। এখন জাতিকে প্রশ্ন করলাম, বলো কোনটার অ্যান্সার কি হবে? ফার্স্টেরটার অ্যান্সারে যাও। দুইটা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যায়? তাহলে একটু খেয়াল করো, আপনি দুইটা বিন্দু নিয়ে নিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। একটু খেয়াল করো সবাই। তাহলে এই যে একটা বৃত্ত নিলাম, এই আরেকটা বৃত্ত নিলাম, আমি যদি আরেকটা এদিক দিয়ে নেই এই পাশে, তাহলে এটা কি আরেকটা বৃত্ত না? তাহলে আমি যদি আরো একটা বিশাল বৃত্ত নেই, নিয়ে এটারে কি উপরের দিকে উঠাই দিয়ে এই দুইটা বিন্দুগামী করা যায়, যায় কি না? তাহলে যখন দুইটা বিন্দুগামী
বৃত্ত বের করতে বলবে, দুইটা বিন্দুগামী আমরা কতগুলো বৃত্ত আঁকতে পারবো? অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারবো। কতগুলো? অসংখ্য। মনে থাকবে? দুইটা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যাবে? অসংখ্য বৃত্ত আঁকা যাবে। কথা ক্লিয়ার কিনা? আমি যদি 2 নাম্বার কনসেপ্টে যাই, সমরেখ নয়। সমরেখ মানে কি? একই রেখায় অবস্থিত নয়। আর সমরেখ মানে কি? একই রেখায় অবস্থিত। আর সমরেখ নয় মানে কি? একই রেখার উপরে না, তারা আলাদা আলাদা জায়গায় আছে। 3টা বিন্দু যোগ করলে একটা সরল রেখা পাবা না। কথা বুঝছো কিনা? তাহলে সমরেখ নয় এমন 3টা বিন্দু আছে। তাহলে এই 3টা বিন্দুগামী তুমি কয়টা বৃত্ত আঁকতে পারবা? কয়টা বলো, জাতি কি বলবে? এবারে কনফিউশনে পড়ে গেছে যে কি কয়ে স্যার আবার কি কয়ে বললো, আর নার্ভাস হওয়ার কিছু নেই। আমি যদি 3টা বিন্দুগামী বৃত্ত নিই, তাহলে দেখবা 3টা বিন্দুগামী সব সময় কয়টা বৃত্ত আঁকা যাবে? একটা বৃত্ত আঁকা যাবে। কয়টা বৃত্ত? একটা বৃত্ত আঁকা যাবে। 3টা রেখা একই বিন্দুতে অবস্থিত নয়। কথা বুঝছো? 3টা বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম কয়টা বৃত্ত আঁকতে পারবা? একটা। তাহলে অ্যান্সার কত হবে বলো? একটি। এটার ক্ষেত্রে কত হবে? অসংখ্য। কয়টি? অসংখ্য। ক্লিয়ার? এখন যদি আমি বলি সমরেখ মানে কি? 3টা বিন্দু এই কার উপরে অবস্থিত বলো? একটা রেখার উপরে আছে না? এরকম 3টা বিন্দু আছে একই রেখার উপরে অবস্থিত। তাহলে এই 3টা বিন্দুগামী কি কোনো বৃত্ত আঁকা যাইব? কেন যাইব না? নিলয় গ। তাহলে আমি যদি এখানে নেই, এক হচ্ছে এই 2টা বিন্দুগামী হতে পারে। আমি যদি এদিক দিয়ে নেই, 3টা বিন্দুগামী একই রেখার উপরে অবস্থিত হলে কখনোই কি তাদের দ্বারা তুমি 3টা বিন্দুগামী বৃত্ত আঁকতে পারবে না। আরেকটা হতে পারে কি? এই 2টা বিন্দুগামী হতে পারে। কোন 2টা? এই 2টা বিন্দুগামী হতে পারে, কিন্তু মাঝেরটা দিয়ে যাচ্ছে না। যাচ্ছে? তাহলে যখনই আমরা একই রেখার উপরে অবস্থিত 3টা বিন্দু পাবো, তাদেরকে আমরা কি বলে থাকি? সমরেখ বলে থাকি। কি বলে থাকি? সমরেখ। আর সমরেখ 3টা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যাবে? একটাও না। সমরেখ সমরেখ হলে একটাও না, আর সমরেখ না হলে কয়টা? একটা। আর 2টা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যাবে? অসংখ্য। কনসেপ্ট মনে থাকবে? ক্লিয়ার কিনা? এখন আসো আরো সামনের দিকে যাই, একটু আমরা কোণের দিকে যাই। ওকে, আমরা তো চাপ কনসেপ্ট বুঝছি। কোনো চাপের দৈর্ঘ্য যদি অর্ধেকের থেকে কম হয় তাকে কি বলা হয়? বলো। অর্ধেকের থেকে কম হলে কি বলা হয়? উপচাপ। অর্ধেকের থেকে বেশি হলে অধিচাপ। আর অর্ধেকের সমান হলে কি বলা হয়? অর্ধবৃত্তস্থ চাপ, তাই না? এখন আসো এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্কে যাব। বৃত্তস্থ কোণ আর কি আছে? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে আর কেন্দ্রস্থ কোণ কাকে বলে? একটু কনসেপ্টগুলোর দিকে যাও। বৃত্তস্থ কোণ হচ্ছে কি জিনিস? দেখো, এ একটা বৃত্ত আছে, এটা কি কেন্দ্র না? তাহলে এখন আমি ধরে নিলাম এই বৃত্তের পরিধির উপরে একটা চাপ আছে এবি। এবি কি একটা উপচাপ না অধিচাপ? এদিক দিয়ে নিলে উপচাপ আর এদিক দিয়ে গেলে কি? অধিচাপ, তাই না? তাহলে এবি চাপ ধরো বৃত্তের কেন্দ্রে। কোথায়? বৃত্তের কেন্দ্রে এ ও বি কোণটা তৈরি করছে। কথা বুঝছো? তাহলে মনে রাখবা, কোন চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করে তাকে কি বলা হয়? কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে এই চাপটাকে কি বলবা? এই কোণটাকে তুমি বলবা কেন্দ্রস্থ কোণ। কি কোণ? কোন চাপের উপরে দণ্ডায়মান? এবি চাপের উপর দণ্ডায়মান। মনোযোগ দিবা, এখান থেকে কনসেপ্টগুলো আসবে, এখান থেকে একটা এমসিকিউ 100% আসবে। সবাই মনোযোগ দিবা। তাহলে কোন চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করে তার নাম কি? কেন্দ্রস্থ কোণ। কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর কোন চাপ পরিধির উপরে কি অসংখ্য কোণ কিন্তু তৈরি করতে পারে। তাহলে কোন চাপ পরিধির উপরে যে কোণটা তৈরি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এটা কি পরিধির উপরে না? তাহলে পরিধির উপরের কোণটাকে কি বলবা? বৃত্তস্থ কোণ।
আর কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি করবে সেটাকে কি বলবে? কেন্দ্রস্থ কোণ। আর এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, কথা বলছো কিনা? তো সম্পর্কটা কি? এই কোণটার দ্বিগুণ হয় এটা। একই চাপের উপর যদি দণ্ডায়মান হয়, এই চাপটা কি করছে? এই এবি চাপটা কেন্দ্রের মধ্যে এ ও বি কোণটা তৈরি করছে, আর পরিধির উপরে কে? এ সি বি কোণটাকে তৈরি করেছে কিনা? তাহলে এই দুইটা চাপ কার উপরে দণ্ডায়মান আম্মু? বলো। এবি চাপের উপর দণ্ডায়মান না? তাহলে চাপটা কি একই না ভিন্ন? তাহলে মনে রাখবা, একই চাপের উপর দণ্ডায়মান সকল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়। কি হয়? দ্বিগুণ হয়। তার মানে এটা যদি এক্স হয়, এটা কত হবে? 2x। আমি যদি এটাকে ধরি এখন 10 ডিগ্রি, এটা কত হবে? এটা যদি 100 ডিগ্রি ধরি, এটা কত হবে? 200 ডিগ্রি। কথা বুঝছো কিনা? ক্লিয়ার সবাই? বুঝছো? তাহলে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে নাও এটা। কেন্দ্রস্থ কোণ কাকে বলবো বুঝছো? বৃত্তস্থ কোণ কি জিনিস? একই চাপের উপর দণ্ডায়মান, লিখে ফেলো সবাই, এটা সবচেয়ে বেশি এমসিকিউ আসে। একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ কি? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কার সমান বলো তো? বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। কোণের দ্বিগুণের সমান হয়, দ্বিগুণ হয়। এটা বুঝছো সবাই আব্বু? দ্বিগুণ। আরেকটা স্টার চিহ্ন দিয়ে লিখবা। একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণ দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। সকল বৃত্তস্থ কোণ কি হয়? পরস্পর সমান হয়। পরস্পর সমান হয়। খেয়াল করাবো। এই তাহলে একটু খেয়াল করাবো, যে চাপের দৈর্ঘ্য যত বড়, সে কি করবে? তত বড় কোণ তৈরি করবে না? আর যে চাপের দৈর্ঘ্য যত কম, সে কি করবে? তত ছোট কোণ তৈরি করবে। কারণ এই অ্যাঙ্গেল বা কোণটা নির্ভর করে বাহুর দৈর্ঘ্যের উপরে, কখনো নির্ভর করে না। করে? দুইটা রেখা যখনই কোথাও তির্যকভাবে ছেদ করে, তখন ছেদবিন্দুতে যে আকৃতিটা তৈরি হয় তার নাম কি? তার নাম কোণ না? তাহলে একটা বিন্দুতে দুইটা রেখা এসে মিলিত হয়েছে, মানে একটা ভি চিহ্ন। চিন্তা করো, আমি এটাকে এখন অর্ধেক যদি করি, কোণটা কি সেমি থাকতেছে না? থাকতেছে। তাহলে বাহুর দৈর্ঘ্যের উপরে কখনো কোণ নির্ভর করবে না। করবে? কোণটা নির্ভর করবে কার উপরে? এই বাহুটা থেকে এই বাহুটা যত প্রসারিত হবে, কোণের মান তত বাড়বে। আর যত নিকটবর্তী আসবে, কোণের মানটা কি হবে? তত কমবে। কথা বুঝছো? তাহলে বিপরীত প্রান্তটার উপরে কি করা হয়? কোণের মানটা নির্ভর করে। এখন দেখো, এই চাপটা যদি সমান হয়, আমি এই চাপের উপরে যত বৃত্তস্থ কোণ নিব, সবগুলোর দৈর্ঘ্য কি হবে? সমান। কারণ বিপরীত প্রান্তটা কি? সমান মেলানো না? সমান মেলানো কি না? তার কারণ এইটুকু দৈর্ঘ্যের জন্য কি কোণটা তৈরি হচ্ছে এরকম। এটা যত বেশি বড় হবে, এই কোণটা কি? তত বড় হবে। আর এইটা যত ছোট হবে, বিপরীত কোণটা কি? তত ছোট হবে না? তাহলে এখন দুই জায়গায় চাপটা সমান আছে, তার মানে কি? সমান মেলানো আছে। তার মানে কি হবে? এই কোণটা আর এই কোণটা সমান হবে। কারণ দুইটা কোন চাপের উপর দণ্ডায়মান? এ বি চাপের উপর দণ্ডায়মান। কার উপরে? এ বি চাপের উপর। বুঝছো? ক্লিয়ার কিনা? তাহলে এখন আসো আমরা যদি আরেকটায় যাই। এই একটা চাপ আছে, এদিক থেকে এটা নিলাম, তাহলে এই সবগুলো চাপের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এটা এক্স হলে এটাও এক্স, এটাও এক্স। এটা যদি 20 হয়, এটা কত হবে? এটা কত? 20। এটা 100 হলে এটা কত? 100, এটাও 100। একই চাপের উপর দণ্ডায়মান যখনই তোমার এরকম কি দেয়া থাকবে? বৃত্তস্থ কোণ দেয়া থাকবে, সবগুলো বৃত্তস্থ কোণের মান কি? সমান হবে। ওকে, বুঝতে পেরেছেন সবাই? কারো সমস্যা আছে? সমস্যা না থাকলে এখন আসেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালে চলে যাই। কোন চাপের চাপ বৃত্তের পরিধির উপর যে কোণটা তৈরি করে তাকে আমরা বৃত্তস্থ কোণ বলি।
পরিধির উপরে যে কোণটা তৈরি করবে তাকে কি বলবা? বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রের মধ্যে যে কোণ তৈরি করে তাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ। কথা ক্লিয়ার? এখন আসো আব্বু, এই সবাই মনোযোগ দিন। একটা চাপ আছে, একটু খেয়াল করো আব্বু। আমরা যদি একটু খেয়াল করি, এটা একটা কি? এটা একটা ব্যাস না? এটা কি ব্যাস? তাহলে যদি ব্যাসের প্রান্ত নেওয়া একটা ব্যাসের সমান যায়, এই বৃত্তকে কি সমান দুইটা ভাগে বিভক্ত করে না? তাহলে এই চাপটাকে আমরা কি বলি? এই চাপটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ চাপ। কি চাপ? আমি যদি এই চাপটার উপরে একটা বিন্দু নেই এবং এই ব্যাসের প্রান্ত বিন্দু দুইটাকে যোগ করি, তাহলে খেয়াল করো তো, এই এবি চাপটা কি করছে? এই চাপটা অর্ধেকের সমান না? এই চাপটা কেন্দ্রের মধ্যে কোন কোণ তৈরি করেছে? 180 ডিগ্রি। আর পরিধির উপরে কোন কোণ তৈরি করবে? তাহলে এটার অর্ধেক মানে কি 90 ডিগ্রি না? কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে মনে রাখবা অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি বা এক সমকোণ। কেন হয় বুঝছো? কারণ এই চাপটুকু কেন্দ্রে কোন কোণ তৈরি করছে? 180 ডিগ্রি না? কত ডিগ্রি? আর এটার এই চাপটা বৃত্তের উপরে বা পরিধির উপরে কি এই কোণটা তৈরি করছে? তাহলে আমাদের জানা আছে কেন্দ্রস্থ কোণের অর্ধেককে বৃত্তস্থ কোণ। কে? বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি এসিবি হয়, সুতরাং তুমি বলতে পারো এসিবি মানে কি 180 অর্ধেক কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝছো সবাই? ক্লিয়ার কিনা? তাহলে এইটা এখন স্টার চিহ্ন দিয়ে লিখে নিবা। অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি? অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা 180। কেন্দ্রস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের মান কত? 180 ডিগ্রি বা এক সমকোণ। কয় সমকোণ? এক সমকোণ। কথা ক্লিয়ার সবার? এখন আসো মূল কথাগুলো কিন্তু এখান থেকে আসবে। এখন 1 নম্বর কনসেপ্ট এটা। অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি আব্বু? সবাই বলো 90 ডিগ্রি। মনে থাকবে কেন 90 ডিগ্রি? এখন অ্যান্সার বুঝছো? তারপরে আসবে আমরা যদি 2 নম্বরে যাই, আমি ধরে নিলাম, মনোযোগ দাও আব্বু, কথা কইস না। আমি ধরে নিলাম এ একটা চাপ আছে, এটা কেন্দ্র, এখানে এবি চাপ আছে। এই এবি চাপটা অর্ধেকের থেকে কম না বেশি? এটা একটা উপচাপ। অর্ধেকের থেকে কম মানে কি? উপচাপ। কি চাপ? উপচাপ। আর অর্ধেকের থেকে বেশি চাপটাকে কি বলা হয়? অধিচাপ। এখন তোমাকে কনফিউশনে ফেলানো হবে অন্তর্লিখিত আর কি দণ্ডায়মান, এই দুইটা কথা দিয়ে। অন্তর্লিখিত মানে কি বুঝায়? অন্তর্লিখিত মানে যা, দণ্ডায়মান মানে কিন্তু তা না, দুইটা আলাদা জিনিস। অন্তর্লিখিত বলবে, যার অন্তর্লিখিত বলবে তার পেটের মধ্যে থাকবে। কথা বুঝছো কি না? আর দণ্ডায়মান মানে কি? তার বিপরীত দিকে থাকবে। এই কথাটাকে মনে রাখবা। বুঝছো কি না? দণ্ডায়মান মানে কি? পেটের মধ্যে। যার দণ্ডায়মান বলবে তার বিপরীত দিকেরটা বুঝবা। আর অন্তর্লিখিত মানে কি? পেটের মধ্যে। কথা বুঝছো? তাহলে এখন খেয়াল করো, তোমাকে বললাম এটা এবি চাপ না? এবি চাপের এই এটা মানে কি? দেখো একটু দুইটা কনসেপ্ট, একটাকে বুঝবা অটোমেটিক, আরেকটা মনে রাখতে পারবা। এই এবি চাপ এটা একটা উপচাপ। কি চাপ? উপচাপ। তাহলে এবি চাপ বৃত্তের পরিধির উপর যত কোণ তৈরি করবে সবাই কি হবে? সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে লিখবা উপচাপের এটা কি পেটে আছে না বাইরে আছে? বাইরে। উল্টা। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান সকল কোণ কি হয়? সকল কোণ সূক্ষ্মকোণ। ওকে আব্বু, এখন একটু মনোযোগ দাও। এই যে আমরা উপচাপের উপর দণ্ডায়মান যত কোণ পাচ্ছি,
তারা সবাই কার পেটে যেয়ে তৈরি হচ্ছে? অধিচাপের উপর তৈরি হচ্ছে না? কার উপরে তৈরি হচ্ছে? এই পাশেরটার নাম কি অধিচাপ না? এই এবি চাপ যতগুলো কোণ তৈরি করবে তারা সবাই কার উপরে যেয়ে পড়বে? এই অধিচাপের উপর যেয়ে তৈরি হবে, হবে কি না? তার মানে এরা কার পেটে আছে? অধিচাপের পেটে না? তাহলে উপচাপের উপর দণ্ডায়মান সকল কোণ কার পেটে থাকে? অধিচাপের পেটে। তাহলে অধিচাপের উপর অন্তর্লিখিত কোণগুলো কেমন? অধিচাপে 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 ও অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ। অন্তর্লিখিত 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 কোণগুলো কেমন হবে? কোণগুলো সব সময় সূক্ষ্ম কোণ হবে। কি কোণ? সূক্ষ্ম কোণ। কথা বুঝছো কি না? কারণ এই দুইটা তো একই জিনিস। উপচাপের দণ্ডায়মান কোণগুলো কার পেটে থাকে? অধিচাপের পেটে থাকে না? থাকে কি না? উপচাপের উপর দণ্ডায়মান মানেই তারা কার উপরে অন্তর্লিখিত? অধিচাপের অন্তর্লিখিত। কার অন্তর্লিখিত? অধিচাপের অন্তর্লিখিত। কথা বুঝে গেছে কিনা? তাহলে এই দুইটা কথা তো একই জিনিস। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান আর অধিচাপের অন্তর্লিখিত কোণগুলো সব সময় কি হবে? সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। কনসেপ্ট বুঝছো কিনা? বুঝে গেছে সবার? ক্লিয়ার আব্বু? এখন তোমাকে বললাম 3 নাম্বার কনসেপ্ট। এই 3টা কথা থেকে একটা কথা আসবেই পরীক্ষায়, মাথায় রাখবা। যত পরীক্ষা দিছে অলরেডি আসছে অনেকবার। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি যাই, আমরা এরপরে গেলাম অধিচাপে, অধিচাপের উপর দণ্ডায়মান, উপর দণ্ডায়মান সকল কোণ কেমন বলো তো? সকল কোণ। একটু খেয়াল করাবো, অধিচাপের উপর দণ্ডায়মান মানে কি? এই লাল চাপটাকে বোঝাচ্ছে না? এই লাল চাপটাকে বোঝাচ্ছে এই পাশের এটা। তাহলে এটা এই পাশে হলে এর উৎপন্ন কোণটা কার উপরে থাকবে? উপচাপের উপর দণ্ডায়মান হবে, হবে কি না? উপচাপের উপর অন্তর্লিখিত। তার মানে এই কোণটা সব সময় দেখবা এই দুইটা মাথাকে যোগ করলে এটা অলওয়েজ 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হয়ে যাবে। তাহলে এখন এই কোণটা কার মধ্যে আছে? অধিচাপের উপর দণ্ডায়মান না? তাহলে যার উপরে দণ্ডায়মান তার বিপরীত পাশে থাকবে। আর বিপরীত পাশে থাকা মানে কার অন্তর্লিখিত? উপচাপের অন্তর্লিখিত না? কার? উপচাপে অন্তর্লিখিত। তাহলে আমরা যদি যাই, অধিচাপের উপর দণ্ডায়মান সকল কোণ কি কোণ? স্থূল কোণ। স্থূল কোণ। আমি যদি উল্টা দিকে বলি আব্বু, এটাকে কি বলা যাবে বলো তো? উপচাপে, উপচাপে অন্তর্লিখিত, অন্তর্লিখিত সকল কোণ কি কোণ? সকল কোণ স্থূল কোণ। স্থূল কোণ দুটো একই কথা, মনে থাকবে। উপচাপে অন্তর্লিখিত আর অধিচাপের উপর দণ্ডায়মান দুটো কিন্তু একই কথা, বুঝছো আম্মু? উপচাপের উপর দণ্ডায়মান অন্তর্লিখিত আর অধিচাপের উপর দণ্ডায়মান দুইটা কি একই কথা? তাহলে আমি যদি এখন জাতিকে প্রশ্ন করি, জাতি উত্তর দিতে পারবো? তাহলে সবাই বলবে 1 নাম্বার কথা, অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। 2 নাম্বার কথা যদি বলি, উপচাপের উপর দণ্ডায়মান কোণগুলো কেমন হয়? উপচাপের উপর দণ্ডায়মান কোণগুলো কেমন হবে? সূক্ষ্ম কোণ। আর উপচাপে অন্তর্লিখিত কোণগুলো কেমন? স্থূল কোণ। কেমন? স্থূল কোণ। কথা বুঝছো? আমি যদি 3 নাম্বার কথা বলি, অধিচাপের উপর দণ্ডায়মান কোণগুলো কেমন? অধিচাপের উপর দণ্ডায়মান কোণগুলো কেমন? স্থূল কোণ। আর অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো কেমন? সূক্ষ্ম কোণ। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছো? অন্তর্লিখিত মানে পেটে আর দণ্ডায়মান মানে কি? বিপরীতে। কথা ক্লিয়ার? আমি যদি সামনের দিকে যাই, রেকর্ড হচ্ছে? আচ্ছা, এখন আসো আরো সামনে যাব। কাটতাছস কি? হ্যাঁ, ওকে, আমরা এখন আসো একটু আরেকটু কনসেপ্টের দিকে যাব। সবাই মনোযোগ দাও। একটা বৃত্ত আছে,
এই বৃত্তের এটা ইন্টারমিডিয়েটে যে কাজে লাগবে। এখন আমরা বৃত্তের বৈশিষ্ট্য পড়তেছি, সব উপপাদ্য পড়তেছি, আর যখন ইন্টারমিডিয়েটে যাব সব সময় বৃত্তের সমীকরণ নিয়ে পড়ে থাকবো, কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তকে একটা সরল রেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারবে বলো তো? এই একটা বৃত্ত আছে, একটা বিন্দুতে এই বৃত্তকে একটা সরল রেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারবে? এটা দেখো যেদিকে নিয়ে যাই সর্বোচ্চ কি দুইটা বিন্দুতে ছেদ করা যায় না? কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে। তাহলে একটা সরল রেখা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করতে পারে সর্বোচ্চ কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে। কথা ক্লিয়ার? আমি এখন তোমাকে বললাম, মনোযোগ দিবা সবাই, আমি তোমাকে বললাম যে এই যে দুইটা রেখাতে বা দুইটা বিন্দুতে যখন ছেদ করে এটার নাম কি হয়ে যায়? ছেদক। নাম কি? ছেদক। আমি এখন তোমাকে বললাম যে এই যে একটা সরল রেখা আছে, নিলয় বল, এই সরল রেখাটা একটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করেছে? একটা। এটা যখন কোন সরল রেখা একটা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে তখন তার নাম হয় কি? স্পর্শক। কি হয়? স্পর্শক। তাহলে এটার নাম কি? স্পর্শক। এই ওকে, যখন একটা রেখা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করে নাম কি? ছেদক। নাম কি? আর একটা সরল রেখা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? দুইটা। কয়টা? দুইটা। আর যদি কোনো সরল রেখা একটা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে তখন সেই বিন্দুটি আর সেটাকে কি বলা হয়? স্পর্শক। মনে রাখবা, এই কেন্দ্র এবং তুমি এই স্পর্শ বিন্দুটাকে যদি যোগ করো এটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? অলওয়েজ 90 ডিগ্রি কোণ তৈরি করবে। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। কথা ক্লিয়ার? তুমি যদি স্পর্শ বিন্দু আর কেন্দ্রটাকে যোগ করো তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 90 ডিগ্রি। কথা ক্লিয়ার? তাহলে এখন তুমি একটু সামনের দিকে আসো। তোমাকে বলা হয়েছে পরস্পর ছেদি দুটি বৃত্তের কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? তাহলে পরস্পর ছেদি মানে কি? এই দুইটা বৃত্ত ছেদ করেছে না? ছেদ করেছে। তাহলে এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে? একটা হচ্ছে দুইটা সাধারণ মানে কি? দুইটা বৃত্তেরই স্পর্শক হবে, এরকম রেখাগুলোকে বোঝাবে। দুইটা বৃত্তেরই কি? স্পর্শক হবে। তাহলে একটা মাত্র বিন্দুতে ছেদ করবে দুইটা বৃত্তকেই। কয়টা বৃত্তকে? দুইটা বৃত্তকেই। তাহলে এরকম কয়টা রেখা অঙ্কন করা যায়? এদিকে একটা, আরেকটা কি এদিকে। তাহলে কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা। অ্যান্সার কত হবে? দুটি। কথা ক্লিয়ার? আমি যদি পরেরটায় যাই, দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে কতটি সাধারণ স্পর্শক আঁকা যায়? কতটি? যখন দুইটা বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে কতটি সাধারণ স্পর্শক আঁকা যাবে? তাহলে বহি স্পর্শ করছে মানে কি? এই বিন্দুতে একটা কমন বিন্দু আছে না? তাহলে এইদিকে একটা স্পর্শক আঁকতে পারবা, এই পাশে একটা স্পর্শক আঁকা যাবে, আরেকটা কি এই পাশে স্পর্শক আঁকা যাবে। তাহলে কয়টা সাধারণ স্পর্শক থাকবে? তিনটি। তাহলে বহি স্পর্শ করলে তিনটি সাধারণ স্পর্শক আঁকা যাবে। এখন তোমাকে বলতে পারে যে দুইটা বৃত্তের সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? সর্বোচ্চ 4টা সাধারণ স্পর্শক আঁকা যায়। দেখো এই দুইটা বৃত্ত আছে না? তাহলে এরকম কয়টা? একটা বৃত্তে স্পর্শক তুমি এদিক দিয়ে আঁকতে পারবা, একটা স্পর্শক কি এদিক দিয়ে আঁকতে পারবা, একটা এদিক দিয়ে আরেকটা এদিক দিয়ে। সব সময় বাইরে দিয়ে যাবে, মানে ভেতরে ঢুকলেই তো দুইটা বিন্দুতে ছেদ করবে, ছেদক হয়ে যাবে। তার মানে মোট কয়টা স্পর্শক পাবো? 4টা। তাহলে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? কয়টা? 4টা। মনে থাকবে সবার? ক্লিয়ার কিনা? এই বুঝছো সবাই? ক্লিয়ার? এখন আসো আমরা 10টা স্বীকার্য লিখে ফেলবো। 10টা স্বীকার্যকে আমরা কাজে লাগাবো। ওকে, আমাদের এই দুইটা প্রতিজ্ঞা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। 1 নম্বর প্রতিজ্ঞা কি? কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ
জ্যায়ের উপর কি হয়? লম্ব হয়। দুইটা কিন্তু একই জিনিস। অথবা তোমাকে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। এটা যে কোনো এরকম একটা স্বীকার্য আমরা কেন ব্যবহার করব? এই প্রথম কাজ কি বলো? আমরা যদি এটা একটা বৃত্ত নেই, তোমাকে এরকম একটা এখানে দিবে, জ্যা দিবে। ধরো এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে কত? এটা দৈর্ঘ্য দেয়া আছে 8 সেন্টিমিটার। তোমাকে এখন বলবে এখান থেকে এটার উপরে লম্ব আঁকছো, এই লম্বটার দূরত্ব দেয়া আছে 3 সেন্টিমিটার। তোমাকে এখন বলল এই বৃত্তের ব্যাসার্ধ কত? এটা অসংখ্যবার বোর্ডে আসে। এই বৃত্তের ব্যাসার্ধ কত বের করে দাও। তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে এই লজিকটাকে, যে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে কি করে? সমান 2 ভাগে ভাগ করে। অর্থাৎ এদিকে যতটুকু এদিকে কি হবে? ততটুকু হবে। কথা বুঝে গেছে? তাহলে এই পুরাটা যদি 8 হয়, এদিকে আছে 4 সেন্টিমিটার, এই পাশে কত? 4 সেন্টিমিটার না? তাহলে ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি না? তাহলে এখান থেকে এটুকু দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। তাহলে এখন বলো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি জানা আছে, লম্ব জানা আছে, অতিভুজ বের করা যাবে না? পিথাগোরাস দাদু কি সারা জীবন ধরে এটাই শিখাই গেছে, অতিভুজ কেমনে বাইর করা লাগে, তাই কি না? তাহলে অতিভুজ কেমনে বাইরেব? √, ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। আর এটা করাও লাগবে না, ডিরেক্ট বলবি 3 4 হলে অতিভুজ কত? 5। ডিরেক্ট 3টা বাহুর অনুপাত মনে রাখো, তোমাদের ম্যাক্সিমাম টাইমে 3টা বাহুর অনুপাতই দেয়। 1 নাম্বার, যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে a√2 হয় অতিভুজ। কথা বলছো কি না? লম্ব আর ভূমি যদি কখনো এরকম হয় এ আর এ, তাহলে অতিভুজ হবে কি? a√2। আমি যদি এটা দিই 2 2, তাহলে এটা কত হবে? 2√2। এরকম যে কোনো বাহু দেয়া থাকতে পারে। আমি এখানে যদি 3 নেই, 4 নেই, অতিভুজ কত হবে? 5। এটার গুণিতক যত আছে 2 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করে, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে যত গুণিতক পাবা তারা সবাই কি দিবে? অলওয়েজ সমকোণী ত্রিভুজ দিবে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই কথা বুঝছো কিনা? আরেকটা ত্রিভুজ আছে, কত বলো? আমি যদি এখন 6 নেই, এখানে 8, আর এখানে কত হবে? 10। এখানে যদি 15 নেই, তাহলে কত হবে? 20, আর এখানে কত? 25। তাহলে এরা কি হবে? এই বাহুগুলোর অনুপাত মনে রাখলে তুমি দেখা মাত্রই খুব সহজেই অতিভুজগুলোকে বের করতে পারবে। অথবা অতিভুজ আর ভূমি জানা আছে, আরেকটা কত হবে বের করতে পারবা। এগুলো আসছে কই থেকে আব্বু? আফরিন, কই থেকে আসছে? এই বাহুর অনুপাত থেকে আসছে। কথা বুঝছো? এখন তোমাকে দিলাম আরেকটা বাহু আছে, 5 12 হলে অতিভুজ কত? 13। 5 12 হলে অতিভুজ কত? 13। কথা বুঝছো? আরেকটা কি? 5 24 আর কত? 25। তাহলে এগুলো দিয়ে খুব সহজেই তুমি বের করে নিয়ে আসতে পারবে। তাহলে এই কনসেপ্টগুলো তোমাকে মনে রাখতে হবে। কথা বুঝছো? তাহলে আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে আমরা পরবর্তী লেকচারের দিকে যাব। ওকে, সবাই আজকে যা কিছু পড়াইলাম সবগুলো ভালো মতো মেমোরাইজ করে লিখে নিয়ে আসবে কালকে। কালকের ক্লাসটা হবে বৃত্তের সবচেয়ে আকর্ষণীয় ক্লাস।